বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমরা যারা আমাকে শুনতে পাচ্ছ, একটু বলো সব ঠিকঠাক আছে কিনা। তাহলে আমরা আমাদের আজকে দ্য মর্নিং শোর আরেকটি আয়োজন শুরু করব। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা সবাই চলে আসো। আমাদের বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার মূল মন্ত্র আমরা সবাই জানি, ইংলিশ টেক্সট বুক। সো ইংলিশ টেক্সট বুকে ভালো করতে হলে তোমাকে অবশ্যই 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 তোমাকে অনেক ভালো প্রস্তুতি নিতে হবে। তারই ধারাবাহিক আয়োজনে আমি সিদ্দিকী মহসিন পাটোয়ারি তোমাদের সাথে আরেকটি সুন্দর সকালে হাজির হয়েছি। এবং প্রথমেই কৃতজ্ঞতা স্বীকার করি মহান আল্লাহ রবুল আলমিনের কাছে, যিনি আমাদেরকে আরেকটি ভোর দেখার তৌফিক দান করেছেন, আমাদেরকে সুন্দরভাবে বেঁচে থাকার আরেকটি নতুন পন্থা, নতুন সূর্য দেখার সুযোগ দিয়েছেন। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো সবাই একটু শেয়ার করে দিবে, সবাই বন্ধুদেরকে মেনশন করে দিবে। সো বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দেবে, বিশেষ করে যারা মানবিক ও বিভাগ পরিবর্তনে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে, তাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট একটা টপিক বলবো না, সাবজেক্ট বলবো, সেটা হচ্ছে ইংলিশ ফর টুডে। তোমাদের যে ইংলিশ টেক্সট বুক রয়েছে, সেই ইংলিশ টেক্সট বুক এতটাই ইম্পর্টেন্ট যে এমনও হয়েছে যে বিগত বছরের প্রায় ইংলিশ প্রশ্নের প্রায় 70% কোয়েশ্চেন কিন্তু ইংলিশ টেক্সট বুক থেকে চলে আসে। সো তোমরা যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো, তোমরা সবাই যে কাজটা করবে সেটা হচ্ছে তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দিবে সকাল সকাল, ঠিক আছে? আচ্ছা, সো আমাদের সকাল সুন্দর হবে, আমাদের দিনগুলো সুন্দর হবে, এই প্রার্থনা করেই শুরু করছি। সো আসো তাহলে যে আমরা আজকে কোন ইউনিট, কোন লেসনটা পড়বো। দেখো, আমরা গত ক্লাসে, মানে এর আগের ক্লাসে আমরা পড়েছিলাম ইউনিট 5 লেসন 4 পার্ট 1, নিশাত মজুমদার। সো নিশাত মজুমদার নিয়ে যে প্যাসেজটা আছে সেটা আমরা প্রায় অর্ধেক শেষ করেছিলাম। আজকে অর্ধেক, মানে বাকি অর্ধেক পড়বো। সো তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে, আমি একটু বলি যে টেক্সট বুক ক্লাস কাদের জন্য এবং কেন তোমরা টেক্সট বুক ক্লাস করবা। বিশেষ করে কয়েকদিন পরে বিইউপি ভর্তি পরীক্ষা, তাই না? সো বিইউপি ভর্তি পরীক্ষা মানে বিইউপির কথা বলো, অথবা তুমি যদি ঢাকা ইউনিভার্সিটি বলো, যেই কোন গুচ্ছ ইউনিভার্সিটি বলো, যে কোনো ইউনিভার্সিটিতে তোমাদের এই টেক্সট বুক লাগবেই। সো আমি চেষ্টা করবো ইনশাল্লাহ মর্নিং শোতে তোমাদের এই ক্লাসগুলো নিয়ে দেওয়ার জন্য। সো আমরা যে বিষয়টা খেয়াল করব সেটা হচ্ছে, ভাইয়া আমাদের কোন পার্ট থেকে আজকে শুরু হবে, ঠিক আছে? এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাভ ইউ হার্ড অফ সুপারম্যান। ওকে, সো সবাই একটু খেয়াল করে দেখো যে হ্যাভ ইউ হার্ড অফ সুপারম্যান, এখানে আমাদের নিশাত মজুমদারের যে প্যাসেজটা আছে, মানে তোমাদের ইংলিশ টেক্সট বুকের যে ইউনিট 5 লেসন 4 আছে, নিশাত মজুমদারের অর্ধেক আমরা পড়েছিলাম গত ক্লাসে। আজকে আমরা বাকি অর্ধেক পড়বো, তাই না? আচ্ছা, একজন বলতেছে এটা কি ফ্রি ক্লাস? আচ্ছা, টেক্সট বুক তোমরা যারা আমাদের পেইড বেসে আছো, আমরা অলরেডি তোমাদেরকে সবগুলো রেকর্ড দিয়ে দিয়েছি। জাস্ট এই ক্লাসগুলো আবার নিচ্ছি, যাতে করে অনেকে চাচ্ছ যে ভাইয়া লাইভ ক্লাস। সো এই ক্লাসগুলো আসলে পেইজই হবে, কারণ এটা যে তোমাদেরকে যখন আমরা পেইড বেসে ইয়ের ভর্তির কথা বলেছি, তখন যে আমরা বলেছিলাম যে রেকর্ডেড ক্লাস। সো রেকর্ডেড ক্লাস অলরেডি তোমরা সবগুলো ক্লাস পেয়ে গেছো। এর বাইরেও আমি কিছু ক্লাস এখানে নিচ্ছি, যাতে করে সবাই মোটামুটি উপকৃত হয়, ঠিক আছে? আসো আমরা খেয়াল করি এইখানে কি আছে। দেখো, এইখানে শুরুটাই হয়েছে কি দিয়ে? হ্যাভ ইউ হার্ড অফ সুপারম্যান। আচ্ছা, হ্যাভ এটা অক্সিলারি ভার্ব বা হ্যাভিং ভার্ব। আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড, অথবা ডু, ডাজ, ডিড, অথবা এম, ইজ, আর। এই অক্সিলারি ভার্ব যদি বাক্যের শুরুতে আসে তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্স হয়। তোমাদের মনে পড়ে কিনা একটু খেয়াল করে দেখো যে, ওকে, আমাকে দেখা যাচ্ছে না? আচ্ছা, দেখা যাচ্ছে কি না সকাল সকাল? আজকে আমি ঠিক টাইমে উঠেছিলাম, বাট দেখা যাবে, একটু ওয়েট করো। ওকে, এখন দেখা যাচ্ছে, তাই তো? হ্যাঁ। সো খেয়াল করে দেখো, হ্যাভ ইউ হার্ড, এই হ্যাভ ভাইয়া অক্সিলারি ভার্ব। সো আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, এম, ইজ, আর, ওয়াজ, আর, এই অক্সিলারি ভার্ব গুলো যদি বাক্যের শুরুতে থাকে তাহলে এরপরে সাবজেক্ট বসে
এবং সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম বসে এবং এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করে। কি সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করে। তাহলে একটু খেয়াল করে দেখো ভাইয়া কি আছে। হ্যাভ ইউ হার্ড, তুমি কি শুনেছো বা আপনি কি শুনেছেন, অফ সুপারম্যান, সুপারম্যানের কথা। সুপারম্যান এখানে যে বিষয়টা আছে, সুপারম্যান বলতে সুপারম্যানের বিষয় বুঝাচ্ছে, সুপারম্যানের কথা বুঝাচ্ছে। তাহলে হ্যাভ ইউ হার্ড, হ্যাভ ইউ হার্ড, তুমি কি শুনেছো অথবা আপনি কি শুনেছেন, অফ সুপারম্যান, সুপারম্যানের বিষয়ে বা সুপারম্যানের কথা। এন্ড এবং এখানে অবশ্যই হ্যাভ অক্সিলারি ভার্ব, ইউ সাবজেক্ট, হার্ড হচ্ছে মেইন ভার্ব বা বেস ফর্ম, এরপর হচ্ছে অফ হচ্ছে প্রিপোজিশন, সুপারম্যান হচ্ছে নাউন, এন্ড এবং হচ্ছে কনজাংশন, কনজাংক্ট করেছে দ্য হলিউড ফিল্ম, হলিউড ছবি বা ফিল্ম যেটাই কি বলো, শোয়িং দেখানো হয় যা। তার মানে দেখো হলিউড ফিল্ম শোয়িং হিজ অ্যাডভেঞ্চার্স, এখানে শোয়িং, শোয়িং হচ্ছে পার্টিসিপল, দেখানো একটা অবস্থা বোঝাচ্ছে, প্রেজেন্ট পার্টিসিপল। হিজ হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, তার অ্যাডভেঞ্চার্স সাহসিক অভিযান। দেখো অ্যাডভেঞ্চার্স আমরা বলি না অ্যাডভেঞ্চারে যাব, সাহসিক অভিযান। অ্যাডভেঞ্চার ধরো তুমি হচ্ছে যে এখন ধরো ঢাকা থেকে কুমিল্লা যাবা, এটা কিন্তু সাহসিক অভিযান না। বাট হচ্ছে তুমি অনেক সমুদ্র পথ অথবা একটা নদী পার হবা, এটা কিন্তু তোমার হচ্ছে যে সাহসিক অভিযান, অথবা সমুদ্র পার হবা, এটা হচ্ছে সাহসিক অভিযান। তাইলে এখানে কি বলা আছে দেখো, যে হ্যাভ ইউ হার্ড, তুমি কি শুনবে বা তুমি কি শুনেছ, অফ সুপারম্যান মানে সুপারম্যানের কথা, এন্ড এবং দ্য হলিউড ফিল্ম এবং হলিউড দৃশ্য বা মুভি অথবা ফিল্ম, শোয়িং দেখানো হয় যা, হিজ অ্যাডভেঞ্চার্স তার যে সাহসিক অভিযানগুলো। ঠিক আছে, তার মানে ব্যাপারটা একটু খেয়াল করে দেখো যে যে যার অ্যাডভেঞ্চার দেখায় সেই হলিউড ফিল্ম অথবা যে সুপারম্যান, সুপারম্যানের কি কথা শুনেছো, সেই সুপারম্যানটার নাম হচ্ছে ক্রিস্টোফার রিভ। আচ্ছা তোমরা দেখো সুপারম্যান, সুপারম্যান আছে, সুপারম্যান বলতে তুমিও সুপারম্যান সাজতে পারবা, বাট হচ্ছে যিনি আসলে সুপারম্যানের দৃশ্যে অভিনয় করেন বা যাকেই সাধারণত আমরা চিনি, তিনি হচ্ছেন ক্রিস্টোফার রিভ। সেই ক্যারেক্টারের নাম হচ্ছে ক্রিস্টোফার রিভ, দ্য অ্যাক্টর, একজন অভিনেতা, একজন অভিনেতা। দা প্লাস নাউন, হু, হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আমরা জানি হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন যে কিনা আগের সাবজেক্টকে পরের ভার্বের সাথে কি করে, একসাথে করে নেয় এবং আগের সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসে। তাহলে দা আর্টিকেল, অ্যাক্টর হচ্ছে কি নাউন। দা অ্যাক্টর হু, যিনি, প্লেড, যিনি পালন করেন, প্লেড মানে বিষয়টা হচ্ছে প্লে মানে ভূমিকা পালন করা, আর প্লেড হচ্ছে ভূমিকা পালন করেছিলেন। দ্য রোল অফ, এই রোল, এই রোল হচ্ছে কি ভূমিকা। তাহলে একটু খেয়াল করে দেখো, দ্য রোল অফ, হ্যাঁ দ্য রোল অফ সুপারম্যান, যিনি সুপারম্যানের ভূমিকা পালন করেছিলেন। তাহলে এখানে দেখো ক্রিস্টোফার রিভ ইনি হচ্ছেন একজন অভিনেতা, তিনি হচ্ছেন একজন অভিনেতা, হু প্লেড, যিনি করেছিলেন দ্য রোল অফ সুপারম্যান, সুপারম্যানের ভূমিকা বা সুপারম্যানের ভূমিকা পালন করেছিলেন। তাহলে রোল মানে হচ্ছে পালন করা, সরি রোল মানে হচ্ছে ভূমিকা, আর প্লেড হচ্ছে কি পালন করেছিলেন। ইন দ্য ফিল্ম, মুভিতে অথবা দৃশ্যে, খেয়াল করে দেখো, বা চলচ্চিত্রে, তুমি যদি চলচ্চিত্র বলো তাও হবে, সেড বলেছিলেন, ইন আ স্পিচ একটি বক্তৃতায়, ইন স্পিচ একটি বক্তৃতায়, হি গেভ যেটা তিনি দিয়েছিলেন, হি গেভ দিয়েছিলেন কোথায়, এট দ্য ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন, যেটা দিয়েছিলেন ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন। তার মানে হচ্ছে 1996 সালের একটা কনভেনশনে, ডেমোক্রেটিক জাতীয় যে কনভেনশন হয়েছিল সেই কনভেনশনে তিনি দিয়েছিলেন। আচ্ছা তাহলে দেখো ভাই আপুরা, আমরা একটু যদি গ্রামাটিক্যাল অ্যানালাইসিস করি, হ্যাভ ইউ হার্ড এটা প্রশ্নবোধক, হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব, এরপর ইউ সাবজেক্ট, হার্ড হচ্ছে বেস ফর্ম অফ সুপারম্যান, সুপারম্যান এখানে নাউন, এন্ড কনজাংশন হচ্ছে এন্ড দ্য আর্টিকেল, হলিউড ফিল্ম এটা নাউন বা নাউন ফ্রেজ। এরপরে দেখো শোয়িং হিজ, এই শোয়িং হচ্ছে পার্টিসিপল যেটা হচ্ছে অবস্থা বোঝাচ্ছে, দেখানো অবস্থা বোঝাচ্ছে। হিজ অ্যাডভেঞ্চার্স তার যে সাহসিক অভিযান সেগুলো দেখানো হয়েছে এটা বুঝাচ্ছে। এবার আসো, বলেছে ক্রিস্টোফার রিভ, যার নাম এতক্ষণ শুনলাম আমরা, তিনি হচ্ছেন ক্রিস্টোফার রিভ, দ্য অ্যাক্টর হু প্লেড, কি বলেছে, হু প্লেড যিনি
কি করেছিলেন, পালন করেছিলেন দ্য রোল অফ দি এবং অফের মাঝখানে নাউন বসে অফ সুপারম্যান, সুপারম্যানের ভূমিকা পালন করেছিলেন ইন দ্য ফিল্ম, চলচ্চিত্রে। সেইড বলেছিলেন, ইন এ স্পিচ একটা বক্তব্যে বা বক্তৃতায়, হি গেভ যেটা তিনি দিয়েছিলেন, গিভ থেকে গেভ পাস্ট টেন্স, at the Democratic National Convention in 1996 1996 সালে ডেমোক্রেটিক কনভেনশনে যে বক্তব্য তিনি দিয়েছিলেন, তিনি বলেছিলেন, কি বলেছিলেন, সো মেনি, এই মেনি হচ্ছে ডিটারমিনার আর সো হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এখানে খেয়াল করে দেখো, সো মেনি, অনেক, সো মেনি বলতে অনেক অনেক, সো মেনি অনেক, অফ আওয়ার ড্রিমস, অফ আওয়ার ড্রিমস আমাদের, তার মানে আমাদের, সো মেনি অফ আওয়ার ড্রিমস আমাদের স্বপ্নগুলোর অনেক, এট ফার্স্ট প্রথমে, সিম, সিম হচ্ছে মনে হওয়া, মনে হওয়া, মনে হয় ইম্পসিবল, অসম্ভব। তাহলে যে বিষয়টা এখানে তিনি বলেছেন, আচ্ছা আমি আবার বলতেছি, সো মেনি অনেক, সো মেনি, সো হচ্ছে এখানে অ্যাডভার্ব, মেনি হচ্ছে অ্যাডজেক্টিভ, অফ আওয়ার ড্রিমস অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার যেটাই বলো, অফ আওয়ার ড্রিমস আমাদের স্বপ্নগুলোর অনেক স্বপ্ন, এট ফার্স্ট প্রথমেই, সিম মনে হয়, ইম্পসিবল, এই ইম্পসিবল হচ্ছে অবশ্যই অ্যাডজেক্টিভ হবে, অসম্ভব। আর সিম হচ্ছে লিঙ্কিং ভার্ব, তোমরা পড়েছো যে লুক, সিম, টেস্ট, ফিল, রিজেম্বল, এটা হচ্ছে কি লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্বের পরে আমরা কি অ্যাডজেক্টিভকে মডিফাই করি। তো এখানে দেখো সিম ইম্পসিবল মনে হবে কি অসম্ভব, দেন এরপর, তার মানে এটা অ্যাডভার্ব যেহেতু সময় বোঝাচ্ছে, দেন দে সাবজেক্ট সিম, এই সিম হচ্ছে এখানে আবারও আমরা দেখতে পাচ্ছি ভার্ব আসছে, লিঙ্কিং ভার্ব আসছে, দেন দে সিম, এরপর তারা মনে হয় ইমপ্রবাবল। আচ্ছা ইমপ্রবাবল, ইমপ্রবাবল অর্থ কি তোমরা জানো ভাই? ইমপ্রবাবল অর্থ কি জানো? দেখি কয়েকজন বলো তো ইমপ্রবাবল অর্থ কি? ওকে, থ্যাংক ইউ। ইমপ্রবাবল মানে হচ্ছে অসম্ভব বা ইম্পসিবল, যেটা একই জিনিস, অকল্পনীয় বলা যায়, অকল্পনীয়। তাহলে খেয়াল করে দেখো তিনি যে কথাটা বলেছেন, তিনি বলেছেন সো মেনি অফ আওয়ার ড্রিমস আমাদের অনেক স্বপ্ন বা আমাদের স্বপ্নগুলো, এট ফার্স্ট প্রথমে, সিম মনে হয়, ইম্পসিবল অসম্ভব, কি হয় ইম্পসিবল, দেন দে সিম এরপর এটা মনে হয় অকল্পনীয়, না এটা অসম্ভব অকল্পনীয়। এরপর বলেছে এন্ড দেন এরপরে আবার, এন্ড কনজাংশন, দেন হচ্ছে অ্যাডভার্ব, when we summon, এই সামন অর্থ কি ভাইয়া জানো কি? সামন অর্থ হচ্ছে তলব করা বা ডাকা, তলব করা বা ডাকা, তলব করা বা ডাকা, ওই যে আমরা বলি না কল, তাকে কল করো মানে তাকে সামন করো, ঠিক আছে। সো এখানে অনেকে বলে ভাই এটা সুমন অনেকে ভাববে এটা সুমন, যাই হোক এটা সুমন না, এটা হচ্ছে সামন, এটা আবার সামওয়ান না, মানে কেউ না, এরকম কিছু না। সো মনে রাখবা এখানে যে জিনিসটা বলা আছে, ওই সামন, এখানে সুমন পড়ো না, ঠিক আছে। যাই হোক মনে রাখার জন্য মনে রাখবা এখানে সুমন কেউ আছো, সুমন তোমার নাম হচ্ছে ডাকা বা তলব করা, সুমন, সুমন, ঠিক আছে। এটা জাস্ট মজা করে বললাম তোমাদের যেন অর্থটা মনে থাকে, যে when we summon যখন আমরা ডাকি বা তলব করি, দা উইল, আমাকে একটু সবাই কমেন্টে জানাবা এখানে উইলটা কোন পার্টস অফ স্পিচ, এই যে উইল, এই উইলটা কোন পার্টস অফ স্পিচ, এটা কোন পার্টস অফ স্পিচ একটু জানাবা, দেখি কে কে পারো। What is the form of will? অথবা what is the parts of speech from will? উইলটা কোন পার্টস অফ স্পিচ একটু সবাই জানাও, আমি কমেন্ট দেখতে চাই। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ, অলরেডি অ্যানসার করেছো, সেটা হচ্ছে নাউন। এই উইল অনেকে ভাববে যে ভাই এটা মডাল ভার্ব, না ভাইয়া, দা প্লাস উইল, এখানে দা হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পরে নাউন বসে, উইল প্লাস এখানে নাউন বসেছে, দা উইল, আর উইল হচ্ছে এখানে ইচ্ছা বুঝাচ্ছে, ঠিক আছে। উইল অর্থ হচ্ছে ইচ্ছা, আকাঙ্ক্ষা, বুঝাইতে পারছি ভাইয়া? তাহলে কি বললাম যে when we summon the will, যখন আমরা তলব করি দা উইল ইচ্ছাকে, যখন আমরা ডাকি ইচ্ছাকে, they soon become, they soon তারা শীঘ্রই, become, become এখানে লিঙ্কিং ভার্ব, soon এখানে অ্যাডভার্ব, they soon তারা শীঘ্রই, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম,
দে সুন অথবা ফ্রিকোয়েন্সি যেটা বলো, দে সুন বিকাম, তারা শীঘ্রই আসে, ইনএভিটেবল, ইনএভিটেবল হচ্ছে অপরিহার্য। এই যে দেখো আমরা পড়ছিলাম লুক, বিকাম, টেস্ট, ফিল, রিজেম্বল, এগুলো হচ্ছে ভাইয়া লিঙ্কিং ভার্ব। সো লিঙ্কিং ভার্বের পরে এই যে দেখো সিম, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ, আবার সিম লিঙ্কিং ভার্বের পরে একটা ওয়ার্ড আছে অ্যাডজেক্টিভ, আবার দেখো বিকাম, বিকামের পরে অ্যাডজেক্টিভ হয়েছে ইনএভিটেবল, অপরিহার্য। ইনএভিটেবল অর্থ কি? অপরিহার্য। তাহলে দেখো when we summon the will, যখন আমরা ইচ্ছাটাকে ডাকি বা ইচ্ছাকে ডাকি, they soon become, তারা শীঘ্রই হয়ে যায় ইনএভিটেবল, অপরিহার্য। দ্যাট মিন্স এইখানে যে জিনিসটা বুঝিয়েছে যে আমরা যখন ইচ্ছাকে তলব করি তারা শীঘ্রই হয়ে উঠে অপরিহার্য, অনিবার্য। অনিবার্য বলতে পারো, অপরিহার্য বলতে পারো। আচ্ছা ভাই, আমি যে সকালবেলা তোমাদের জন্য এই ক্লাসগুলো নিচ্ছি, সকালে একবারে ভোরে নামাজ শেষ হলো, আমি নামাজ করি, ক্লাস রেডি করে ক্লাসে চলে আসলাম। সো তোমাদের কৃতজ্ঞতার জায়গা থেকেও তো সবাই হচ্ছে শেয়ার করতে পারো, মেনশন করতে পারো। যদি না করো আমি কিন্তু মোটিভেশন পাবো না, হয়তো ক্লাস অফ করে দিতে পারবো, কারণ পেইড বেসে অলরেডি আমি এগুলো দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে তোমাদেরকে ক্লাসগুলো নেই যাতে করে সবাই উপকৃত হও। এখন আমাদের পেইড বেসের স্টুডেন্টদের বিপদ হবে না, কারণ এদের পেইড রেকর্ড কোর্স আছে। তো তোমরা যদি এই ক্লাসগুলো করতে চাও অবশ্যই তোমাদেরকে কি করতে হবে? বন্ধুদেরকে শেয়ার করতে হবে, মেনশন করতে হবে, তোমাদের টাইমলাইনে শেয়ার করতে হবে। ওকে, তাইলে হচ্ছে আমরা যে জিনিসটা দেখলাম, ইনএভিটেবল মানে হচ্ছে অনিবার্য বা হচ্ছে অপরিহার্য। মনে রাখবা ভাই, তোমাদের টেক্সট বুক থেকে ভোকাবুলারি আসবে, তোমাদের টেক্সট বুক থেকে গ্রামার আসবে। ধরো একটা ওয়ার্ড এইটা দিয়ে দিল যে when we summon the will they soon become inevitable, এখানে উইল কোন পার্টস অফ স্পিচ? যারা ভালো করে পড়ছো, যারা গ্রামার পাচ্ছো, এরকম গ্রামার কিন্তু চলে আসবে। ঢাকা ইউনিভার্সিটি বলো, বিউপিতে বলো, অন্যান্য ইউনিভার্সিটি গুচ্ছ বলো, যাদের টার্গেট রয়েছে ভাইয়া টেক্সট বুকের বিকল্প নাই নাই নাই, কোনো কথা হবে না। এবার আসো, দিস হ্যাজ হ্যাপেন্ড, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা ঘটে, হ্যাজ হ্যাপেন্ড, হ্যাজ অক্সিলারি ভার্ব আর হ্যাপেন্ড হচ্ছে মেইন ভার্ব। দিস হ্যাজ হ্যাপেন্ড, এটা ঘটে ইন নিশাতস লাইফ টু, যে এমনটি ঘটে বা এটি ঘটে নিশাতের জীবনে, নিশাতের জীবনেও। টু মানে কি? ও, এমনটি ঘটে নিশাতের জীবনেও, মানে প্রথমে মনে হবে ইমপ্রবাবল অথবা প্রথমে মনে হবে ইম্পসিবল, এবং সেটা হয়ে যাবে অনিবার্য, মানে তোমার এটা সাকসেস, এই জিনিসটাই বুঝানো হয়েছে যে এমনটাই ঘটেছিল নিশাতের জীবনে। ওকে, এবার আসো, দো যদিও, এটা হচ্ছে কনজাংশন, দো যদিও, she had a long cherished, দেখো যদিও কি বলা আছে, she তার ছিল, had she had তার ছিল a long cherished dream। আচ্ছা, a long cherished এটাকে অ্যাডজেক্টিভ বলা হয়, long cherished। একটু খেয়াল করে দেখো, এই জায়গাটায় আমরা যে জিনিসটা বলি লালিত স্বপ্ন, লালিত, লং চেরিস্ট হচ্ছে কি? লালিত। আমরা ভেতরে, এই যে তোমাদের প্রত্যেকের ভেতরে এখন একটা লালিত স্বপ্ন আছে, সেটা হচ্ছে আমি পাবলিকিয়ান হব, আমি হচ্ছে ঢাবিয়ান হব, আমি বিভিন্ন রাবিয়ান হব, জাবিয়ান হব, ঠিক আছে, এরকম হব। তাহলে এখানে যে জিনিসটা মনে রাখবা সেটা হচ্ছে ভাইয়া, আমাদের বলা হয়েছে she had a long cherished dream, তার রয়েছে বা তার ছিল একটি লালিত স্বপ্ন, to be a mountaineer, to be, আমরা বলি না I want to be a doctor, ঠিক আছে? হ্যাঁ, এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি, তার ছিল একটা লালিত স্বপ্ন কি হওয়ার? টু বি, টু বি মানে হওয়ার, আ মাউন্টেনার একজন পর্বতারোহী, পর্বতারোহী হওয়ার, পর্বতারোহী হওয়ার, মাউন্টেনার পর্বতারোহী। সো আমরা এখানে দেখতে পাচ্ছি কি বলা আছে যে দো শি হ্যাড আ লং চেরিশ, যদিও তার ছিল আ লং চেরিশ ড্রিম, একটা লালিত স্বপ্ন, টু বি এ মাউন্টেইনার মানে হচ্ছে একজন পর্বতারোহী হওয়ার। ইট ওয়াজ নট, এটা ছিল না, আনটিল 2003, 2003 সাল পর্যন্ত এটা ছিল না, মানে বাস্তবে ছিল না, দ্যাট শি কুড, যেটা সে পেরেছিল, কুড ক্লাইম আরোহণ করতে বা উঠতে, ক্লাইম মানে উপরে উঠা বা আরোহণ করা। তাহলে ইট ওয়াজ নট আনটিল, এটা ছিল না আনটিল 2003 মানে 2003 সাল পর্যন্ত, দ্যাট যে শি কুড ক্লাইম, সে উঠতে পারবে, দা 96 ফিট হাই কেওক্রাডাং। দেখো, তার মানে এটা কি ছিল না, এটা তখনও ছিল না 2003 সাল পর্যন্ত,
দ্যাট শি কুড ক্লাইম্ব, যেটা সে উঠতে পারবে বা পেরেছিল, দ্য 96 ফিট হাই, 967 ফুট উঁচু কেওক্রাডাং। কেওক্রাডাং এর কথা বলা হয়েছে। তাহলে এখানে দেখো 2003 সাল পর্যন্ত তিনি পারেননি বা তিনি আরোহণ করতে পারেননি। কুড ক্লাইম্ব মানে হচ্ছে পারা, তিনি পারেননি। কি পারেননি? যে 967 ফিট। এখানে যদি আমরা ইয়ে করি, যেমন শি হচ্ছে সাবজেক্ট, কুড হচ্ছে অক্সিলারি ভার্ব, ক্লাইম্ব হচ্ছে মেইন ভার্ব, দা হচ্ছে আর্টিকেল, 96 অথবা 967 ফিট, 967 ফিট, এটা 967 এটা সংখ্যা বোঝাচ্ছে, অ্যাডজেক্টিভ, ফিট হচ্ছে নাউন, হাই উঁচু অ্যাডজেক্টিভ, কেওক্রাডাং হচ্ছে কি নাউন। তার মানে কেওক্রাডাং 967 ফুট উঁচু কেওক্রাডাং এ উঠার যেই মানে ইয়েটা ছিল, তার যে টার্গেট ছিল, এটা তখনও ছিল না 2003 সাল পর্যন্ত। দ্যাট শি কুড ক্লাইম্ব, যে সে উঠতে পারেনি কত 2003 সাল পর্যন্ত, দ্য 967 ফিট হাই কেওক্রাডাং। এবার এসো দ্য ক্লাইম্বিং ইভেন্ট। দেখো দ্য ক্লাইম্বিং ইভেন্ট, এখানে যে জিনিসটা আমরা খেয়াল করব, দ্য ক্লাইম্বিং ইভেন্ট। ক্লাইম্বিং মানে হচ্ছে পর্বত আরোহণ, পর্বত আরোহণের ইভেন্ট মানে ঘটনা, ঠিক আছে, বা পর্বত আরোহণের পর্ব বা ঘটনা ওয়াজ অর্গানাইজড। এটা দেখো ওয়াজ অর্গানাইজড, এটা প্যাসিভ মোডে। অবশ্যই পর্বত আরোহণের ঘটনা, এই ইভেন্টটা নিজে নিজেই হয় না, ঠিক আছে। ও ইভেন্ট এখানে অনুষ্ঠান বলতে পারো, ঘটনা বলতে পারো, ঠিক আছে। তার মানে এখানে বলা আছে যে এই পর্বত আরোহণের যেই অনুষ্ঠান ওয়াজ অর্গানাইজড, এটা হচ্ছে প্যাসিভ সেন্সে আছে, এম ইজ আর ওয়াজ ওয়্যার, এরপরে বি থ্রি হয়। দেখো তোমরা ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটাও কি এখানে তৈরি করতে পারো। ওয়াজ অর্গানাইজড, এটা আয়োজন করা হয়েছিল অন 29 মে 2003, যে 2003 সালের 29 মে আয়োজন করা হয়েছিল টু সেলিব্রেট। দেখো টু সেলিব্রেট, আমরা জানি যে সেলিব্রেশন হচ্ছে নাউন, আর সেলিব্রেট হচ্ছে কি, হ্যাঁ সেলিব্রেট হচ্ছে উদযাপন। তাহলে এখানে এই সেলিব্রেট হচ্ছে কি ভার্ব। তাহলে এখানে যে জিনিসটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে টু সেলিব্রেট, উদযাপন করতে, দা 15th অ্যানিভার্সারি। দেখো 15th অ্যানিভার্সারি, 50তম বার্ষিকী, 50তম বর্ষপূর্তি অথবা 50তম বার্ষিকী অফ এডমন্ড হিলারি। ডু ইউ নো অ্যাবাউট দ্য নেম এডমন্ড হিলারি? তোমাদের এখানে কেউ কে আছো এডমন্ড হিলারি সম্পর্কে জানো? বলো, এডমন্ড হিলারি সম্পর্কে জানো? এডমন্ড হিলারি একজন পর্বত আরোহণকারী এবং তার জন্ম হচ্ছে নিউজিল্যান্ডে, নিউজিল্যান্ডের একজন লোক, তিনি হচ্ছে পর্বত আরোহণ করেছিলেন। এন্ড তেনজিং নরগেস, দুইজন এখানে এডমন্ড হিলারি আছে এবং তেনজিং নরগেস। তোমরা আর ভাইবোন অন্য কিছু এবারের নাম, ঠিক আছে। ওকে, তাইলে কি বললাম যে তেনজিং নরগেস কনকুয়েস্ট। এখানে যে জিনিসটা খেয়াল করবা, এখানে বলা আছে যে এডমন্ড হিলারি এবং তেনজিং নরগেস তাদের যে কনকুয়েস্ট, এই কনকুয়েস্ট অর্থ হচ্ছে জয় বা বিজয়, লিখে রাখো কনকুয়েস্ট। কনকিউয়ার বলি না আমরা, জয় বা বিজয়। তাহলে একটু খেয়াল করে দেখো যে এটা ঘটেছিল বা এই ইভেন্ট অথবা এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল, ওয়াজ অর্গানাইজড অন 29 মে, 29 মে 2003, টু সেলিব্রেট, উদযাপন করতে। এটা হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু সেলিব্রেট দ্য 15th অ্যানিভার্সারি, 50 বর্ষ পূর্তি অফ এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নরগেস কনকুয়েস্ট অফ মাউন্ট এভারেস্ট। মানে এই যে দুইজন ব্যক্তি এডমন্ড হিলারি এবং হচ্ছে নরগেস, এই নরগের এই দুইজনের 50তম বর্ষপূর্তি, যারা হচ্ছে 50 বছর আগে এভারেস্ট জয় করেছিলেন। সো আমাকে তোমার উত্তর দিতে হবে যে তারা কত সালে এভারেস্ট জয় করেছিল। একটু তাহলে তোমাদের সিক্স সেন্স দিয়ে, তোমাদের আইকিউ দিয়ে একটু আমার প্রশ্নের উত্তরটা দাও যে এডমন্ড হিলারি এবং হচ্ছে যে নরগেস, তেনজিং নরগে, এরা দুইজনে কবে মাউন্ট এভারেস্ট, তাদের মাউন্ট এভারেস্টের কথা এখানে বলা আছে, তারা কবে পৌঁছেছিলেন, তারা কবে এভারেস্ট জয় করেছিলেন? সবাই কমেন্টে জানো। ওকে, সবাই কমেন্টে জানো, আমি একটু দেখতে চাই যে আসলে তোমরা বুঝতে পারতেছো কিনা। যে 2003 সালে 50 বছর পূর্তি হয়, তার মানে 2003 সাল থেকে মাইনাস করে দাও 50, দ্যাট মিনস 1953 সালে তারা হচ্ছে পর্বত আরোহণ করেন। বুঝাইতে পারছি ভাই? আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এবার আসো,
নিশাত হ্যাড ওয়াট, পাস্ট পারফেক্ট টেন্স, হেঁটেছিলেন দ্য স্ট্রিটস, নিশাত হ্যাড ওয়াট, নিশাত হেঁটেছিলেন দ্য স্ট্রিটস অফ ঢাকা, ঢাকার রাস্তাগুলোতে উইথ আ 15 কেজি ব্যাকপ্যাক। একটু খেয়াল করে দেখো, নিশাত হেঁটেছিলেন, দেখো দ্য স্ট্রিট অফ ঢাকা মানে ঢাকার রাস্তায়, উইথ আ 15 কেজি ব্যাকপ্যাক, 15 কেজির একটা ব্যাকপ্যাক নিয়ে বা ব্যাগ নিয়ে বা থলে নিয়ে, ফর 3 কনজিকিউটিভ ডেজ, টানা 3 দিন। কনজিকিউটিভ মানে হচ্ছে টানা, একের পর এক। তাহলে দেখো ফর 3 কনজিকিউটিভ ডেজ, এখানে কনজিকিউটিভ হচ্ছে টানা, এক টানা, ডেজ মানে দিন, তার মানে 3 দিন এক টানা, টু মেক তৈরি করতে, টু মেক মানে কি তৈরি করতে, হার বডি তার শরীরকে, রেডি ফর দ্য ক্লাইম্ব তার মানে উঠার জন্য প্রস্তুত, এই রেডি ফর দ্য ক্লাইম্ব আরোহণ করার জন্য প্রস্তুত, বিফোর পূর্বে, দা রিয়েল এক্সপিডিশন, এক্সপিডিশন অর্থ হচ্ছে অভিযান, দা রিয়েল এক্সপিডিশন, দা হচ্ছে আর্টিকেল, রিয়েল হচ্ছে অ্যাডজেক্টিভ, এক্সপিডিশন হচ্ছে কি নাউন, অভিযান। আচ্ছা, সো দেখো আমি কিন্তু তোমাদেরকে যে বিষয়টা তুলে ধরছি প্রত্যেকটা, যেখানে যেখানে গ্রামাটিক্যাল ইম্পর্টেন্স আছে, যেখানে যেখানে গ্রামাটিক্যালি তোমাদের প্রশ্ন আসতে পারে সেগুলো কিন্তু বলছি। এখন তোমার এই যে এমন এক্সপেডিশন, এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, এটা ঢাকা ইউনিভার্সিটিতে সেন্টেন্স মেকিং হিসেবে তোমাদের আসতে পারে। এক্সপেডিশন মানে হচ্ছে কি অভিযান। হ্যাঁ, অনেকেই বলেছো এক্সপেডিশন মানে কি ভাইয়া অভিযান, তাহলে মনে রাখবা তোমাদের কিন্তু কিছু কিছু ওয়ার্ড আছে দেখলেই মনে হয় এগুলো রিটেনে আসবে, যেমন তোমাদের সেন্টেন্স মেকিং এক্সপেডিশন আসতে পারে। তাহলে আমি তোমাদেরকে যে জিনিসটা বলবো ভাইয়া, যে এইখানে বলা হয়েছে নিশাত হ্যাড ওয়ার্কড, নিশাত হেঁটেছিলেন দ্য স্ট্রিট অফ ঢাকা, ঢাকার রাস্তায় কি করতে, উইথ আ 15 কেজি ব্যাকপ্যাক, তার পেছনে 15 কেজির একটা ব্যাগ বা থলে নিয়ে, 3 কনজিকিউটিভ ডেজ টানা 3 দিন, টু মেক হার বডি রেডি, টু মেক হার বডি রেডি। এখানে দেখো টু মেক, এটাকে আমরা পজিটিভ ভার্ব ধরবো। তোমাদের অনেককেই আমি পজিটিভ ভার্ব পড়াইছি, বিশেষ করে সেকেন্ড টাইমার যারা আছো তাদেরকে আমি পজিটিভ ভার্ব পড়াইছিলাম, যে মেকের পরে অবজেক্ট থাকলে এরপরে ভার্বের বেস ফর্ম হয়। তাহলে টু মেক হার বডি রেডি, এখানে রেডি কিন্তু বেস ফর্ম আছে, ঠিক আছে, প্রস্তুত করতে, ফর জন্য, দ্য ক্লাইম্ব ফর দ্য ক্লাইম্ব আরোহণ করার জন্য, বিফোর পূর্বে, দ্য রিয়েল এক্সপেডিশন। আমাকে একটু বলো তো এই বিফোরটা অ্যাডভার্ব নাকি প্রিপোজিশন, এটা প্রিপোজিশন নাকি অ্যাডভার্ব, তোমাদের কাছ থেকে জানতে চাই। তোমরা যারা পার্টস অফ স্পিচের ক্লাস করেছো, তোমরা যারা পার্টস অফ স্পিচ পড়েছো, তোমরা আমাকে একটু বলো যে এইখানে বিফোরটা কোন পার্টস অফ স্পিচ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা যে জিনিসটা দেখলাম, বিফোর এখানে অ্যাডভার্ব না, বিফোর এখানে প্রিপোজিশন। আমরা জানি যে বিফোর অ্যাডভার্ব হবে কখন, যখন একবার বাক্যের শেষে অথবা সময়, আমরা যদি দেখি আমাদের এই জায়গাটায় সময়, যেমন আই ডিডন্ট সি ইউ বিফোর, আমি তোমাকে দেখেছিলাম না, তাহলে এখানে বিফোরের পরে কিছু নাই। বাট বিফোরের পরে যদি নাউন ফ্রেজ থাকে, দ্য রিয়েল এক্সপেডিশন, দ্য সিভিল ওয়ার, তোমাদের পড়াইছিলাম বিফোর দ্য সিভিল ওয়ার, তার মানে দ্য সিভিল ওয়ার নাউন ফ্রেজ, দ্য রিয়েল এক্সপেডিশন এটা হচ্ছে কি ভাইয়া নাউন ফ্রেজ, তার মানে নাউন ফ্রেজের পূর্বে প্রিপোজিশন বসে, তাহলে বিফোর এখানে প্রিপোজিশন। থ্যাংক ইউ সো মাচ যারা অ্যান্সার করেছো, তোমাদেরকে আমার হৃদয় রাঙ্গিনা যত ফুল ফুটেছে, যত গোলাপ ফুটেছে আজকে, সকল গোলাপের শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। সো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো যে এইখানে সে হচ্ছে তার রিয়েল এক্সপেডিশন, তার যে বাস্তব অভিযান, তার যে স্বপ্নের অভিযান, এটা করার আগে সে হচ্ছে 3 দিন টানা ব্যাকপ্যাক নিয়ে ঘুরেছিল ঢাকার রাস্তায়। তো এখন কথা হচ্ছে ভাইয়া তোমাদের জন্য কোয়েশ্চেন, তোমাদের জন্য 4টা কোয়েশ্চেন দেওয়া আছে, সবাই অ্যান্সার করো, সবাই সবাই অ্যান্সার করো, দ্রুত দ্রুত অ্যান্সার করবা। যারা মনোযোগ দিয়েছো আই থিঙ্ক সবাই অ্যান্সার করতে পারবা। তোমাদের এমসিকিউ আসতে পারে, রিটেন আসতে পারে ভাই। একজন বলেছে ভাই কনজাংশন হবে না, না বিফোর কনজাংশন হবে তখনই যখন এরপরে সাবজেক্ট এবং ভার্ব থাকবে। দেখো এক্সপেডিশন নাউন আছে কিন্তু কোনো ভার্ব নাই, বুঝাইতে পারছি ভাই? আশা করি ক্লিয়ার। তো এখানে দেখো কোয়েশ্চেন গুলো, ক্রিস্টোফার রিভ গেভ আ স্পিচ এট দা, কোথায় দিয়েছিল?
রিপাবলিকান না, পিপলস ন্যাশনাল কনভেনশন না, আমরা জানি ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন 1996 এ 1996 সালে যে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন হয়েছে সেখানে তিনি কি বক্তব্য দিয়েছিলেন। তারপরে খেয়াল করো, দ্য রোল অফ সুপারম্যান ইন দ্য ফিল্ম ওয়াজ প্লেড বাই, যে রোল অফ সুপারম্যান আমরা দেখি যে সুপারম্যানের রোলে বা ভূমিকা পালন করে যে অ্যাক্টরটা তিনি হচ্ছেন অবশ্যই ক্রিস্টোফার রিভ। সুন্দরভাবে দেওয়া ছিল, আমরা পড়ছিলাম। আর সুপারম্যান ইজ আ ড্যাশ, অবশ্যই হলিউড মুভির কথা বলা হয়েছে, তাই না? তিনি কি টলিউড বলিউড না। একটু খেয়াল করো, সুপারম্যান ইজ আর অবশ্যই কি ক্রিস্টোফার্স ড্রামা হবে, হলিউড মুভি হবে, টলিউড মুভি হবে, কোনটা হবে ভাইয়া বলো তো? একটু সবাই বলো, এখানে হলিউড মুভি দিবা, সুপারম্যান ইজ আ হলিউড মুভি হবে, ক্রিস্টোফার্স ড্রামা হবে, এখানে মুভির কথা বলা হয়েছে ফিল্ম। ওকে, বুঝতে পেরেছি ভাইয়া সবাই? ইয়েস, তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে এইখানে সুপারম্যানটা কে? সুপারম্যানটা তো অবশ্যই একজন ব্যক্তিকে বুঝাচ্ছে, বাট মুভিকে বুঝাইছে এখানে। এবার দেখো, ড্রামা কিন্তু না, নাটকের কথা বলে নাই। এবার দেখো, হোয়াট রিভ সেড ইন হিজ 1996 হ্যাজ হ্যাপেন্ড ইন দ্য লাইফ অফ, কার জীবনে ঘটেছিল? ওই যে বললাম আমাদের একটা সেন্টেন্স ছিল, দিস হ্যাজ হ্যাপেন্ড ইন নিশাদস লাইফস টু, এটা নিশাদের জীবনে ঘটেছে। তার মানে হচ্ছে এটা আমাদের সুন্দরভাবে বলা আছে, স্পিচের সাথে রিলেটেড। নিশাদ অবশ্যই কি হবে? নিশাদ মজুমদারের কথা মিল আছে। দ্য ওয়ার্ড সামন, এই সুমন সাহেব, সুমনকে, ব্যারিস্টার সুমন না, ব্যারিস্টার সুমন না, এটা হচ্ছে সুমন, ঠিক আছে? সুমন ভাইকে ডাকো, তলব করো, সুমন এটা হচ্ছে ডাকা, কল। আমি কি বুঝাইতে পারছি ভাই? ওকে, আশা করি বুঝতে পেরেছ। এখন আসো আমরা পরবর্তী অংশে চলে যাই। খেয়াল করো ভাইয়া, সবাই একটু খেয়াল করো। ওকে, একটু খেয়াল করো, ফ্যাক্টরস, ফ্যাক্টরস লাইক চান্স। একটু আমরা যদি খেয়াল করি, এখানে বলা আছে ফ্যাক্টরস, অবশ্যই ফ্যাক্টরস এখানে নাউন। ফ্যাক্টর মানে হচ্ছে বিষয়, আর ফ্যাক্টরস মানে কি? বিষয়গুলো। তার মানে বিষয়গুলো, এই ফ্যাক্টরস হচ্ছে কি? বিষয়গুলো। এখানে দেখো লাইক, অবশ্যই আমরা খেয়াল করব, লাইক মানে হচ্ছে প্রিপোজিশন, কারণ নাউনের আগে বসছে লাইক, এখানে কি? প্রিপোজিশন। তাহলে লাইক চান্স, ডেডিকেশন এন্ড ক্রিয়েটিং অপরচুনিটিস। তার মানে আমরা জানি নাউন বা নাউন ফ্রেজের আগে বসলে সেটা কি হয়? প্রিপোজিশন হয়। ফ্যাক্টরস লাইক চান্স, যে সুযোগ, চান্স হচ্ছে কি? সুযোগ। তারপরে দেখো এখানে বলা আছে ডেডিকেশন, ডেডিকেশন হচ্ছে কি? নাউন। তাইলে হচ্ছে ফ্যাক্টরস লাইক, লাইক চান্স, ডেডিকেশন। তার মানে এইখানে আমরা যে জিনিসটা পাচ্ছি, এই যে তোমরা ডেডিকেশন দিয়ে পড়াশোনা করছো, তোমরা নিজে সম্পূর্ণটুকু দিচ্ছ, উৎসর্গ। ডেডিকেশন মানে হচ্ছে কি? উৎসর্গ। চান্স মানে হচ্ছে সুযোগ, ডেডিকেশন মানে হচ্ছে উৎসর্গ, এন্ড এবং হচ্ছে কনজাংশন ক্রিয়েটিং অপরচুনিটিস। ক্রিয়েটিং মানে হচ্ছে সৃষ্টি করা, অপরচুনিটিস হচ্ছে কি? নাউন। যে অপরচুনিটি, সুযোগ সৃষ্টি করা, আর ইম্পর্টেন্ট হলো গুরুত্বপূর্ণ, ফর এনিওয়ান সাকসেস। তার মানে বিষয়টা হচ্ছে যে একজনের সফলতায় যে ফ্যাক্টরস গুলো রয়েছে, ফ্যাক্টরস মানে বিষয়গুলো রয়েছে, নাম্বার 1 চান্স, সুযোগ, তারপর হচ্ছে ডেডিকেশন, উৎসর্গ। তুমি সুযোগ পাইলা কিন্তু ডেডিকেশন দিলা না, তুমি ডেডিকেটেড হইলা না, তাহলে আলটিমেটলি কিছু হবে? হবে না। তার মানে এখানে উৎসর্গ বলেছেন ক্রিয়েটিং অপরচুনিটিস, এবং সুযোগ সৃষ্টি করে নেওয়া, আর ইম্পর্টেন্ট হচ্ছে গুরুত্বপূর্ণ, ফর এনিওয়ান সাকসেস, যে কোনো সফলতার পেছনে বা যে কোনো ব্যক্তির সাফল্যের জন্য। বাট কিন্তু কনজাংশন আস স্পোর্টস পারসন, একজন ক্রীড়াবিদ, স্পোর্টস পারসন হচ্ছে একজন ক্রীড়াবিদ, শুড অলসো হ্যাভ, এই শুড হ্যাভ মানে হচ্ছে শুডের পরে ভার্বের বেস ফর্ম, শুড অলসো হ্যাভ মানে তার থাকা উচিত, আরো থাকা উচিত, ডিসিপ্লিন এন্ড পারসেভারেন্স। দেখো এখানে যে জিনিসটা বলা আছে, ডিসিপ্লিন মানে হচ্ছে নিয়মাবর্তিতা। তো এখানে জাস্ট হচ্ছে যে তার চান্স থাকলেই হবে এরকম না,
ডেডিকেশন থাকলে হবে এরকম না, অবশ্যই এখানে মাথায় রাখতে হবে যে এইখানে আমাদের ডেডিকেশন ক্রিয়েটিং অপরচুনিটিজের বাইরেও আমাদের যেই জিনিসটা থাকতে হবে। ওকে, সকালবেলা ব্যাটারির বেশি ক্ষুধা লাগে, বুঝছো? আর ক্ষুধা লাগছে মনে হয়। ওকে, চলে আসছে। তাহলে দেখো এখানে কি বলেছে যে বাট আই স্পোর্টস পারসন, একজন ক্রীড়াবিদের শুড অলসো হ্যাভ, আরো থাকা উচিত, কি থাকা উচিত? ডিসিপ্লিন, নিয়মাবর্তিতা। তার মানে এখানে আমাদের যে জিনিসটা বলছে যে তার আরো থাকা উচিত কি, ডেডিকেশনের বাইরে বা অন্য কিছুর বাইরে তার ডিসিপ্লিন শৃঙ্খলা থাকা উচিত, এবং পারসেভারেন্স, পারসেভারেন্স মানে হচ্ছে অধ্যবসায়, অধ্যবসায়, তার অধ্যবসায় থাকা উচিত টু সাকসিড, সফল হতে, টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্বের কি বেস ফর্ম। তার মানে তার ডিসিপ্লিন শৃঙ্খলা থাকা উচিত, তার অধ্যবসায় থাকা উচিত। এবার দেখো ইনস্টিটিউশনাল, ইনস্টিটিউশনাল প্রাতিষ্ঠানিক, এন্ড প্রফেশনাল ট্রেনিং, খেয়াল করো ইনস্টিটিউশনাল এটা অ্যাডজেক্টিভ, এন্ড কনজাংশন, প্রফেশনাল, প্রফেশনাল হচ্ছে কি অ্যাডজেক্টিভ, ট্রেনিং হচ্ছে কি নাউন। তার মানে তোমাদেরকে মনে আছে কিনা, তোমাদেরকে আমি যে সাবজেক্ট লিখানো শিখাইছিলাম, সাবজেক্ট লিখানো শিখেছিলাম যে অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটা মিলে আমাদের একটা সাবজেক্ট হয়। তার মানে এখানে প্রাতিষ্ঠানিক এবং পেশাদার। তাহলে দেখো যে ইনস্টিটিউশনাল, প্রাতিষ্ঠানিক অর্থগুলা যা বলছি মনে রাখো, কারণ তোমাদের সিনোনিম অ্যান্টোনিম আসতে পারে, তোমাদের প্রিপোজিশন আসতে পারে, অনেক কিছু আসতে পারে। তাহলে ইনস্টিটিউশনাল মানে হচ্ছে প্রাতিষ্ঠানিক, এন্ড প্রফেশনাল মানে হচ্ছে পেশাদার, ট্রেনিং মানে প্রশিক্ষণ। তার মানে প্রাতিষ্ঠানিক এবং পেশাদার প্রশিক্ষণ আর অলসো নেসেসারি। তার মানে হচ্ছে যে এছাড়াও কি প্রয়োজন, সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক এবং পেশাদার প্রশিক্ষণ দরকার। আর নেসেসারি, নেসেসারি হচ্ছে কি অ্যাডজেক্টিভ, প্রয়োজন। তাহলে দেখো পরেরটা কি বলেছে, নিশাদ জয়েন্ট বাংলাদেশ মাউন্টেনিং। দেখো নিশাদ জয়েন্ট, যুক্ত হয়েছিলেন বাংলাদেশ মাউন্টেনিয়ারিং। এখানে যে জিনিসটা খেয়াল করবা যে তিনি জয়েন করেছিলেন কোথায়, সেই জায়গাটার নাম হচ্ছে বাংলাদেশ মাউন্টেনিয়ারিং এন্ড ট্রেকিং ক্লাব। বাংলাদেশের মাউন্টেনিয়ারিং এন্ড ট্রেকিং নাম ক্লাব আছে, এটা যদি আমরা ইয়ে করি, অ্যাব্রিভিয়েশন করি, বিএমটিসি, বাংলাদেশ মাউন্টেনিয়ারিং এন্ড হচ্ছে ট্রেকিং ক্লাব। বি বাংলাদেশ, এম হচ্ছে মাউন্টেনিয়ারিং এন্ড ট্রেকিং ক্লাব। সো এই বিএমটিসি একটা প্রতিষ্ঠান, একটা ক্লাব, এটা একটা নাম। ইন 2006 সালে তিনি যুক্ত হয়েছিলেন, and completed এবং শেষ করেছিলেন a basic training course, একটা মৌলিক প্রশিক্ষণ যে কোর্স রয়েছে at হিমালয় মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট দার্জিলিং ইন্ডিয়া in 2007। তো দেখো তিনি বিএমটিসি তে মানে বাংলাদেশ মাউন্টেনিয়ারিং এন্ড ট্রেকিং ক্লাবে জয়েন করেছিলেন 2006 সালে। এরপরে তিনি কমপ্লিট করেছেন একটা কোর্স, সেই কোর্সটা কোথায় থেকে করেছেন, হ্যাঁ কোথায় থেকে করেছেন, হিমালয় মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট দার্জিলিং। এটা একটা প্রতিষ্ঠান নাম, যে ভারতের এক দার্জিলিং এ অবস্থিত একটা ইনস্টিটিউশন, সেটা হচ্ছে হিমালয় মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট ইন 2007 সালে। আফটার দ্যাট এরপরে শি স্কেলড, তিনি কি করেছিলেন, স্কেল মানে আরোহণ করা, তিনি আরোহণ করেছিলেন পিকস ইন দ্য হিমালয় রেঞ্জ, হিমালয়ের। তার মানে হচ্ছে 2007 সালে তিনি হচ্ছে হিমালয় কি করেছিলেন, অতিক্রম করেছিলেন, হিমালয়ের চূড় বা হিমালয় পর্বতমালা। আমি যদি বলি এভাবে যে হিমালয় রেঞ্জ, হিমালয়ের পর্বতমালা, ওয়ান আফটার অ্যানাদার, একটার পর একটা, তিনি একটার পর একটা, একটার পর একটা। এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে যে 2007 সালে তিনি একটা বেসিক কোর্স করেছিলেন কোথায়, ইন্ডিয়ার দার্জিলিং এ একটা প্রতিষ্ঠান, সেটা হচ্ছে হিমালয় মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট অথবা হিমালয় হিমালয় মাউন্টেন ইনস্টিটিউট। এবং তিনি হিমালয় পর্বতমালা কি করেছেন, আরোহণ করেছিলেন। জয়েনিং সেভারাল টিমস, দেখো জয়েনিং যুক্ত হয়ে, সেভারাল টিমস ফ্রম বাংলাদেশ, বাংলাদেশের অনেকগুলো টিমে বা অনেকগুলো দলে যুক্ত হয়ে, টুডে উই হ্যাভ এ মাউন্টেন পিক ইন দ্য হিমালয়স। তাহলে এখানে একটু খেয়াল করে দেখো, এই যে এখানে জয়েনিং সেভারাল টিমস, তার মানে এখানে বলা হয়েছে শুধু একটা টিমে না, তো বিভিন্ন দলে,
টুডে উই হ্যাভ, আমাদের কাছে একটা মাউন্টেন পিক পর্বত শৃঙ্গ আছে ইন দ্য হিমালয়, হিমালয়ের পর্বত শৃঙ্গ। সেটা হচ্ছে ফ্রম বাংলাদেশ। এখানে দেখো জয়নিং সেভারাল টিমস, অনেকগুলো টিমে যুক্ত হয়ে ফ্রম বাংলাদেশ, বাংলাদেশ থেকে। টুডে উই হ্যাভ, আমাদের আছে আ মাউন্টেন পিক, একটা পর্বত শৃঙ্গ বা সর্বোচ্চ চূড়ায় উঠার একটা বিষয় ইন দ্য হিমালয়, হিমালয়ে। দ্য নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ পিক, এটা একটা, হ্যাঁ দা, এটা একটা ফ্রেন্ডশিপ পিক, একটা নাম রয়েছে, এটা আবার ভাই বোন অন্য কিছু, যে বাংলাদেশ এবং নেপালের যে বন্ধুত্বপূর্ণ একটা পিক বা নেপাল পিক রয়েছে বা ফ্রেন্ডশিপ পিক রয়েছে, সেটা বলা হয়েছে, যেটা নামকরণ করা হয়েছে। সো নেমড, যেটা নামকরণ করা হয়েছে বিকজ মাউন্টেনার্স ফ্রম দ্য টু ফ্রেন্ডলি কান্ট্রিজ জয়েন্টলি ক্লাইম্ব, দেখো ইট ফর দ্য ফার্স্ট টাইম। তার মানে হচ্ছে এইখানে যে শুরু একবার হিমালয়ের যে পর্বত, দেখো আমরা কিন্তু এখনো যেই বিষয়টা সর্বোচ্চ চূড়ায় যায় না, হিমালয়ের পর্বতমালাগুলা যে সে আরোহণ করেছিল সেটা বুঝিয়েছে, এবং সেখানে বাংলাদেশ এবং নেপালের ফ্রেন্ডশিপ পিক হিসেবে নামকরণ করা হয়েছে। বিকজ কারণটা ছিল কেন, নেপাল আবার আসলো কোথায়, যে ভাইয়া এখন এতক্ষণ দেখলাম হচ্ছে যে বাংলাদেশ টিম বুঝাইছে, এখন আবার নেপাল আসলো কেন? নেপাল আসছে এই কারণে, মাউন্টেইনার্স ফ্রম দ্য টু ফ্রেন্ডলি কান্ট্রিজ, বাংলাদেশের এবং নেপালের দুইজন মানে দুই দেশেরই মাউন্টেইনার্স পর্বত আরোহী যারা রয়েছে, তারা জয়েন্টলি ক্লাইম্বড, তারা একসাথে উঠেছিল ইট ফর দ্য ফার্স্ট টাইম, একেবারে একেবারে প্রথম তারা উঠেছিল একসাথে। এর মধ্যে নিশাত টিম ওয়াজ লেড বাই, যে নিশাতের যে টিমটা ছিল এটা লেড প্রতিনিধিত্ব করা হয়েছিল এম এ মুহিত, এম এ মুহিতের মাধ্যমে বা এম এ মুহিতের দ্বারা। হু হ্যাজ বিন অন টপ অফ এভারেস্ট, দেখো হু হ্যাজ বিন অন টপ অফ এভারেস্ট, যে কিনা অলরেডি কি এভারেস্টের চূড়ায় উঠেছে, and quite a few other peaks higher than 8000 meters। তার মানে এখানে যে নেতৃত্ব ছিল, বলো নেতৃত্ব দানকারী যে ব্যক্তি ছিল, এই ব্যাটার নাম কি? এই ব্যাটার নাম হচ্ছে এম এ মোহিত, যে কিনা এভারেস্টের চূড়ায় এবং আরো কয়েকটি শৃঙ্গে ছিলেন, যেটা হচ্ছে 8000-এর বেশি উচ্চতা, 8000 মিটারের বেশিও কি উচ্চতা। তাহলে এখানে যে বিষয়টা বুঝাচ্ছে, এখানে বুঝাইছে যে বাংলাদেশ এবং নেপালের লোকরা বা পর্বতারোহীরা একসাথে জয়েন্টলি উঠেছিল, এবং তাদের এই পিকে উঠার জন্য যিনি হচ্ছে নেতৃত্ব ছিলেন সেটা হচ্ছে এম এ মোহিত, এবং যে কিনা এভারেস্টের চূড়ায় উঠেছিলেন, এবং কোয়াইট আ ফিউ আদার পিকস, এবং অন্যান্য কোয়াইট আ ফিউ আদার পিকস মানে হচ্ছে অন্যান্য চূড়ায়ও হায়ার দেন 8000 মিটার্স, যা ছিল 8000 মিটারের বেশি, যা ছিল কি 18 মিটারেরও বেশি। তো এখানে নিশাত মজুমদারের বাইরেও এখানে মোহিত সাহেবের কথা বলা হয়েছে, এম এ মোহিত তার কথা বলে হয়েছে। তোমরা আবার ভাইবো না আমাদের সাবেক অর্থমন্ত্রীর কথা, না আমি প্রথম যখন পড়ছিলাম নাম দেখে মনে করছি যে আমাদের মোহিত সাহেবের নাম। সো যেটা এই প্যাসেজটা যেহেতু তখন আওয়ামী লীগ সরকারের সময় ছিল, আমি ভাবছি যে মোহিত সাহেব নাকি, পরে দেখলাম যে না, মোহিত সাহেব তো তার পর্বত আরোহণ করে নাই, তাই না? সো এই জিনিসটা হচ্ছে এখানে। সো এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে একটু খেয়াল করে দেখো, দ্রুত অ্যান্সার করবা যে এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। ডান ডান, আচ্ছা তো ভাইয়া পুরা খেয়াল করো যে নিশাত স্কেল ক্যালকুলেটর পিক ইন দ্য ইয়ার, তিনি ক্যালকুলেটরে কবে উঠেছিলেন? হ্যাঁ 2003। এবার আসো, ড্যাশ আর অলসো ভেরি নেসেসারি টু গেইন সাকসেস। আমরা দেখেছিলাম যে আমাদের প্যাসেজে সুন্দরভাবে বলা ছিল যে শৃঙ্খলা এবং অধ্যাবসায়, এই দুইটা বলেছে, ডিসিপ্লিন এন্ড পারসিভারেন্স। আনসার হবে কি ডি। ইন দ্য লাস্ট ইয়ার 2006 নিশাত জয়েন্ট, তিনি জয়েন করেছিলেন 2006 সালে এমবিপিটিসি, বাংলাদেশ এমবিপিটিসি না, এটা হচ্ছে বিএমপিটিসি, আচ্ছা যাই হোক বিএমটিসি, বাংলাদেশ মাউন্টেনিং এন্ড ট্রেকিং ক্লাব, বিএমটিসি, এমবিটিসি চলে আসছে, যাই হোক বিএমটিসি তোমরা ধরে নিও, এটা বিএমটিসি, তার মানে বাংলাদেশ মাউন্টেনিং এন্ড ট্রেকিং ক্লাব, বিএমটিসি। বুঝাইতে পারছি ভাই? সবাইকে ক্লিয়ার? এন্ড দেন আমাদের আজকের হচ্ছে এই প্যাসেজের
লাস্ট প্যারা। ইন বাংলাদেশ, বাংলাদেশে লাস্ট প্যারা, বাংলাদেশে মাউন্টেনারিং, আমাকে একটু বলো এটা কি পার্টিসিপল হবে নাকি জিরান্ড হবে? যদিও তোমাদের পার্টিসিপল জিরান্ড বেশি একটা খুব কম আসে, তারপরে তোমাদের জানতে হবে পার্টিসিপল এন্ড জিরান্ড কোনটা হবে এখানে। মাউন্টেনারিং ইজ আ নিউ স্পোর্ট অ্যাক্টিভিটি। সবাই বলো। ইন বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশে আমি দেখতে পাচ্ছি অনেকে অ্যান্সার দিয়েছো। ওকে, ইন বাংলাদেশ, ইন বাংলাদেশ, বাংলাদেশে মাউন্টেনারিং, মাউন্টেনিং মানে হচ্ছে পর্বত আরোহণ। মাউন্টেনারিং ভার প্লাস আইএনজি, আমরা দেখতে পাচ্ছি ভার প্লাস আইএনজি, এবং এরপরে কি আছে ভার্ব আছে। আমরা জানি ভার্বের আগে সাবজেক্ট বসে, আর সাবজেক্ট হিসেবে নাউন বসে, আর নাউনের পরিবর্তে আমরা জানি জিরান্ড বসে। সো এখানে আমাদের পার্টিসিপল দেওয়ার কোনো সুযোগ নাই, এটা একটা সাবজেক্ট হিসেবে বসেছে, আর সাবজেক্ট হিসেবে নাউন বসে, আর নাউনের পরিবর্তে আমরা কাকে বসাই? জিরান্ডকে বসাই। তাহলে মাউন্টেনারিং পর্বত আরোহণ ইজ আ নিউ স্পোর্ট অ্যাক্টিভিটি। এটা এখানে দেখো ইজ আ, এই যে স্পোর্ট, আ নিউ স্পোর্ট অ্যাক্টিভিটি, এটা হয় আমাদের এখানে একটু খেয়াল করো। এটা কি বুঝতে পেরেছো কেন হয়েছে? মাউন্টেনিং হচ্ছে কি সাবজেক্ট, সাবজেক্ট হিসেবে নাউন বসে, আর নাউনের পরিবর্তে জিরান বসে। হ্যাঁ, তার মানে এখানে দেখো এটা একটা নতুন, এটা হয় একটি নতুন, নিউ মানে নতুন, স্পোর্ট মানে হচ্ছে ক্রীড়া, অ্যাক্টিভিটি মানে হচ্ছে কার্যকলাপ। এটা একটা নতুন ক্রীড়া কার্যকলাপ, এন্ড এবং উই আর ইয়েট টু, মনে রাখবা উই আর ইয়েট টু। হ্যাঁ, এখানে ইয়েট, ইয়েটের পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়। উই আর ইয়েট টু, এখানে অবশ্যই মনে রাখবা, যেমন আমরা লিখবো হি হি ইজ ইয়েট টু, অথবা উই আর ইয়েট টু, এখানে ইয়েটের পরে টু বসে, টুর পরে ভার্বের বেস ফর্ম বসে। যে আমরা এখনো টু ডেভেলপ, উই আর ইয়েট টু, আমরা এখনো টু ডেভেলপ করতে বা উন্নয়ন করতে আ কালচার, একটা সংস্কৃতি, দ্যাট উইল এনকারেজ, যেটা আমাদেরকে কি করবে? উইল এনকারেজ, উইল হচ্ছে মডাল ভার্ব, এরপর এনকারেজ হচ্ছে ভার্ব, তার মানে উইল এনকারেজ, ঠিক আছে? উইল এনকারেজ, যেটা আমাদেরকে উৎসাহ দিবে আ ওমেন্স মাউন্টেনারিং, আ ওমেন্স মাউন্টেনিং, একজন নারীর পর্বত আরোহণ অ্যাক্টিভিটিস, কার্যকলাপে। তাহলে খেয়াল করে দেখো যে মাউন্টেনিং ইজ আ নিউ অ্যাক্টিভিটি অথবা স্পোর্ট অ্যাক্টিভিটি, এটা একটা নতুন ক্রিয়া কার্যকলাপ, এন্ড এবং উই আর ইয়েট টু, আমরা এখনো বা এমনকি ডেভেলপ, আমরা উন্নতি করতে পারি আ কালচার, একটা সংস্কৃতি, যে সংস্কৃতিতে উইল এনকারেজ, যেটা কি করবে? যেটা অবশ্যই উৎসাহ দিবে আ ওমেন্স মাউন্টেনিং অ্যাক্টিভিটিস, যে একটা নারীকেও বা নারীর পর্বত আরোহণের যে কার্যবলী বা হচ্ছে যে কার্যকলাপ, সেটাতে কি করবে? উৎসাহিত করবে। এরপর দেখো নিশাত টুক দ্য চ্যালেঞ্জ, নিশাত নিয়েছিলেন, টেক থেকে টুক নিয়েছিলেন, দ্য চ্যালেঞ্জ, এখানে দেখো এই জায়গাটা বলেছে পাস্ট টেন্সে বলা হয়েছে, নিশাত টুক দ্য চ্যালেঞ্জ, নিশাত গ্রহণ করেছিল দ্য চ্যালেঞ্জ, চ্যালেঞ্জটি, and she was supported by her parents, এবং তিনি হচ্ছে কি ছিলেন? সমর্থনযোগ্য ছিলেন বা সমর্থিত হয়েছিলেন। was supported, এটা কিন্তু অ্যাক্টিভনেস, প্যাসিভ সেন্সে, নিজে নিজে সাপোর্ট পায় না, অন্যের মাধ্যমে সাপোর্ট করা হয়। তাহলে was supported by her parents, তার বাবা মার মাধ্যমে। দিস ইজ অ্যান এক্সপেন্সিভ স্পোর্ট, মনে রাখবা এক্সপেন্সিভ হচ্ছে ব্যয়বহুল, দিস ইজ অ্যান এক্সপেন্সিভ, এটা এক্সপেন্সিভ হচ্ছে অ্যাডজেক্টিভ, স্পোর্ট হচ্ছে কি? খেলা বা ক্রীড়া, তার মানে এটা একটা ব্যয়বহুল খেলা। and নিশাত, এবং নিশাত and other mountaineers, নিশাত এবং অন্যান্য পর্বত আরোহণকারী, তার নিশাত নাউন and conjunction, other adjective, mountaineers হচ্ছে পর্বত আরোহণকারী নাউন। could not have succeeded, could not have succeeded, যে তারা জয় হতে পারতো না বা তারা সাফল্য পেত না, if, যদি several organizations didn't help them, several মানে হচ্ছে কতিপয়, এটা হচ্ছে ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ, অর্গানাইজেশন হচ্ছে নাউন, ডিড নট হেল্প, করতো না সহায়তা, দেম, তাদেরকে, তাদেরকে যদি সহায়তা না করতো তখন তারা কি করতে পারতো না, এটা তারা সম্ভব হতো না, যেহেতু এটা অবশ্যই কি? এটা অনেক 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 কি? ব্যয়বহুল একটা স্পোর্ট বা খেলা। নিশাত ওয়াজ অ্যান অ্যাম্বাসেডর,
নিশাত ছিলেন, নিশাত ওয়াজ ছিলেন অ্যান অ্যাম্বাসেডর। খেয়াল করে দেখো, নিশাত ছিলেন একজন অ্যাম্বাসেডর। অ্যাম্বাসেডর হচ্ছে এখানে নাউন, মনে রাখবা। অ্যাম্বাসেডর হতে আমরা দূত বলি বা রাষ্ট্রদূত বলি। তিনি একজন দূত ছিলেন, রাষ্ট্রদূত বলি, দূত বলি, হ্যাঁ, অফ বিকজ আই এম আ গার্ল। মনে রাখবা এই কনসেপ্টটা অনেকে ক্লিয়ার হও না। বিকজ আই এম এ গার্ল, এটা আসলে কোনো বিকজ কারণ আমি একজন মেয়ে, এটা কোনো একটা সেন্টেন্স বুঝায় নাই, এটা একটা ক্যাম্পেইনের নাম বুঝাচ্ছে। এটা একটা প্রচারণা। ক্যাম্পেইন মানে হচ্ছে কি প্রচারণা। যেমন তোমরা দেখো আমরা ক্যাম্পেইন দেই, প্রচারণা দেই, ঠিক আছে। যেমন আমাদের একটা ক্যাম্পেইন চলতেছে, ফিউচার পাবলিকান হান্ট, ফিউচার পাবলিকান হান্ট, দ্যাট মিনস এটা একটা ক্যাম্পেইনের নাম। বিকজ আই এম এ গার্ল, এটা একটা ক্যাম্পেইনের নাম, ঠিক আছে। আবার আমরা ক্যাম্পেইন দেই না, আমরা দেই বিভিন্ন ডিসকাউন্ট দেই, যে আজকে এটা উপলক্ষে একটা ক্যাম্পেইন দিচ্ছি। হ্যাঁ, আমাদের এই যে এখন আইসিইউএস 2 তে এখন ভর্তি চলছে, আমরা হয়তো আবার কয়দিন পরে বন্ধ করে দিব, আমাদের ক্যাম্পেইন বন্ধ করে দিব। সো যে ক্যাম্পেইন দেওয়া, এই ক্যাম্পেইন হচ্ছে একটা প্রচারণার অংশ এবং এটা বিভিন্ন প্রতিষ্ঠান দিয়ে থাকে। তাহলে এই যে ক্যাম্পেইনটার নাম কি? বিকজ আই এম এ গার্ল। অনেকে ভাববে বিকজ আই এম এ গার্ল দ্বারা বোঝাচ্ছে যে হ্যাঁ আমাকে ছোট করা হয়, হ্যাঁ আমি যেহেতু গার্ল আমাকে ছোট করা হচ্ছে, এরকম না। এটা একটা ক্যাম্পেইনের নাম, বিকজ আই এম এ গার্ল। অফ প্ল্যান ইন্টারন্যাশনালস, দেখো প্ল্যান ইন্টারন্যাশনাল একটা সংস্থা। আমার এক বড় ভাই চাকরি করে, আমার খুব কাছের বড় ভাই রাসেল ভাই, তো উনি এই সংস্থাটা কাজ করে, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। তার মানে হচ্ছে এই সংস্থাটার নাম প্ল্যান ইন্টারন্যাশনাল, এবং তাদের একটা ক্যাম্পেইন ছিল বিকজ আই এম এ গার্ল, এবং সেটার অ্যাম্বাসেডর ছিল নিশাত মজুমদার। অ্যাম্বাসেডর মানে হচ্ছে কি দূত ছিল নিশাত মজুমদার। তার মানে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ চ্যাপ্টার ইন হার এক্সপেডিশন। তাহলে খেয়াল করে দেখো এখানে কি বলা আছে, যে তার যে ক্যাম্পেইন ছিল এবং বাংলাদেশ চ্যাপ্টারের বা বাংলাদেশ অধ্যায়ের টু হার এক্সপিডিশন, তার অভিযানে, এক্সপিডিশন অর্থে কি অভিযান, টু মাউন্ট এভারেস্ট ইন 2012, 2012 সালে সে কিন্তু মাউন্ট এভারেস্টে, এর আগে হিমালয় পর্বতমালা গিয়েছে, বাট তার যে মাউন্ট এভারেস্ট এটা হচ্ছে 2012 সালে। বুঝাইতে পারছি? এটা হচ্ছে কত সালে? 2012 সালে। তার মানে তার যে অভিযান, এই অভিযানে মাউন্ট এভারেস্ট 2012 সালে যেটা, সেখানে অবশ্যই একটা অংশের বিষয় এখানে তুলে ধরা হয়েছে। তার মানে তিনি যেই বিষয়টা বুঝিয়েছেন, হ্যাঁ তিনি যে বিষয়টা বুঝিয়েছেন, শি ওয়ান্টেড টু লিভ, এই যে ওয়ান্টেড, তিনি চেয়েছিলেন, টু লিভ ত্যাগ করতে, আ মেসেজ, এখানে বলতে মেসেজ, লিভ বলতে পাঠাতে, যে তিনি চেয়েছিলেন, এই ওয়ান্টেড পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়, শি ওয়ান্টেড টু লিভ, তিনি চেয়েছিলেন পাঠাতে বা বার্তা দিতে বা বার্তা ত্যাগ করতে, আ মেসেজ, এই যে বার্তা, ফর অল পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের সকল মানুষকে, দ্যাট, যে তিনি একটা বার্তা দিতে চেয়েছিলেন, সেটা হচ্ছে এ গার্ল, একজন নারী, ক্যান ডু এনিথিং, যে কোনো কিছু করতে পারে, এ বয় ক্যান ডু, যেটা একজন বালক করতে পারে, ঠিক আছে। এরপরে অ্যান্ড হেন্স এভরি গার্ল শুড হ্যাভ সাপোর্ট ফ্রম, তাহলে এখানে দেখো কি বলেছে, যে তিনি একটা মেসেজ ড্রপ করতে চেয়েছিলেন। আমরা বলি না যে একটা মেসেজ ড্রপ করা, ঠিক আছে, একটা মেসেজ ড্রপ করা, তিনি মেসেজটা ড্রপ করতে চেয়েছিলেন যে মেয়েরাও পারেন এমন কিছু নাই, এবং যা ছেলেরা পারে মেয়েরাও সেটা করতে পারে। অ্যান্ড হেন্স, এমন কি, এবং এভরি গার্ল, প্রত্যেকটা নারী, প্রত্যেকটা বালিকা, শুড হ্যাভ সাপোর্ট, শুড হ্যাভ সাপোর্ট, সাপোর্ট মানে কি সমর্থন, সমর্থন পাওয়া উচিত, ফ্রম হার প্যারেন্টস, তার বাবা মার কাছ থেকে, এন্ড সোসাইটি, সমাজ থেকে, ইন এভরি চ্যালেঞ্জিং অ্যাক্টিভিটি, এভরি চ্যালেঞ্জিং অ্যাক্টিভিটি, সকল কঠিন কর্মকাণ্ডে তার বাবা মায়ের সাপোর্ট এবং সমাজের সাপোর্ট পাওয়া উচিত, এই জিনিসটা এখানে বলা হয়েছে। তো ইনি যে মেসেজটা দিয়েছেন, এটা অবশ্যই নারী হিসেবে পর্বত আরোহণ করা খুব চারটেখানি কথা না, এটা খুবই খুবই কঠিন একটা কাজ, চ্যালেঞ্জিং কাজ, এটা আমরা বুঝতে পারলাম। তো ভাইয়াপুরা, আমরা এই যে ইউনিট 5 এর লেসন 4 আমরা শেষ করলাম। আচ্ছা, অনেকেই হয়তো মনে করতে হবে ভাইয়া প্রত্যেকটা ওয়ার্ডের পার্সোবিসিস বলে দেন, তাইলে মনে বেটার। ভাই প্রত্যেকটা ওয়ার্ডের পার্সোবিসিস লাগে না, এই জন্য বলি না। যেমন ইন বাংলাদেশ, ইন প্রিপোজিশন বাংলাদেশ নাউন, মাউন্টেনিং হচ্ছে জিরান, ইজ হচ্ছে ভার, আর হচ্ছে আর্টিকেল, নিউ হচ্ছে অ্যাডজেক্টিভ, স্পোর্ট অ্যাক্টিভিটি দুইটা কম্পাউন্ড নাউন, এটাও নাউন এটাও নাউন, আমরা নাউন অ্যাডজেক্টিভ বলতে পারি, এন্ড হচ্ছে কনজাংশন, উই হচ্ছে সাবজেক্ট, আর হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, আর এর পরে ইয়েট, ইয়েট টু, এখানে ইয়েট হচ্ছে অ্যাডভার্ব এবং টু হচ্ছে ইনফিনিটিভ, টু ডেভেলপ হচ্ছে ইনফিনিটিভ, আর কালচার, আর্টিকেল, নাউন, দ্যাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন, উইল এনকারেজ,
এনকারেজ এখানে ভার্ব, মেইন ভার্ব, উইল হচ্ছে অক্সিলারি ভার্ব, ওমেন্স মাউন্টেনিং, আর্টিকেল এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। আমরা জানি নাউনের সাথে যখন অ্যাপোস্ট্রোফি এস যুক্ত হয় তখন হয় পসেসিভ অ্যাডজেক্টিভ। মাউন্টেনিয়ারিং অ্যাজ অ্যাক্টিভিটিস, দ্যাট মিন্স কম্পাউন্ড নাউন, অথবা আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এবার দেখো নিশাদ টুক, নিশাদ টুক, নিশাদ সাবজেক্ট, টুক হচ্ছে ভার্ব, দা হচ্ছে আর্টিকেল, চ্যালেঞ্জ হচ্ছে নাউন। তো এগুলো একবারে সবগুলো লাগবে না, তোমাকে কখনো বলবে না যে দা এখানে কোন পার্টস অফ স্পিচ, ঠিক আছে? সো এই জিনিসগুলো যেগুলো লাগে সেগুলো হচ্ছে যে আমি তোমাদেরকে আলোচনা করে দিয়েছি। এখন দেখে এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে, সবাই দ্রুত আনসার করো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যান্সার দিয়েছে, ইন বাংলাদেশ হোয়াট ইজ দ্য নিউ স্পোর্টস অ্যাক্টিভিটি? অবশ্যই কি হবে? মাউন্টেনিয়ারিং। উই আর ইয়েট, ইয়েটের পরে আমরা বলছিলাম টু প্লাস ভার্বের কি হবে? বেস ফ্রম হবে। তাহলে উই আর ইয়েট টু ডেভেলপ। তাহলে আমি যেভাবে প্যাসেজ পড়িয়ে দিচ্ছি, প্যাসেজের কোন জায়গা থেকে কোশ্চেন আসবে সব জায়গা থেকে তুমি অ্যান্সার করতে পারবা ইনশাআল্লাহ, আমি কথা দিচ্ছি সব জায়গা থেকে অ্যান্সার করতে পারবা। তাহলে উই আর ইয়েট টু ডেভেলপ। এবার দেখো দ্য অ্যান্টোনিম অফ চ্যালেঞ্জিং, চ্যালেঞ্জিং এর অবশ্যই অ্যান্টোনিম কি হবে? ইজি। চ্যালেঞ্জিং মানে হচ্ছে কঠিন, ডিফিকাল্ট, অবশ্যই অ্যান্সার কি হবে? ইজি হবে। বুঝাইতে পারছি ভাই? ওকে, সো এখন বলো যে এই যে ইউনিট 5 লেসন 4 স্কেলিং আ মাউন্টেন পিক অর রাইডিং ইউর ড্রিম, তোমরা যেভাবে পড়ছো ইনশাআল্লাহ তোমাদের বলছি তোমাদের অনেক অনেক বেশি কাজে দিবে। সো আমি একটু বলি, যারা রিটেন দিবা ঢাকা ইউনিভার্সিটিতে, রিটেনের ক্ষেত্রে এখান থেকে কি কি আসতে পারে। এখানে দেখো কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো দিয়ে তোমাদের সেন্টেন্স মেকিং আসতে পারে, এবং এইখান দিয়ে তোমাদের একটা প্যারাগ্রাফ আসতে পারে যে নিশাত মজুমদার, ঠিক আছে, হাউ ক্যান নিশাত মজুমদার ফুলফিল হার ড্রিমস। তার মানে ড্রিম দিয়েও একটা কি আসতে পারে? প্যারাগ্রাফ আসতে পারে। সো এখানে তোমাদের যে কোনো ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো তুমি পারছো না, যে ওয়ার্ডগুলো তোমার জন্য কঠিন মনে হচ্ছে, আমার তো মনে হয় না যে এখানে কোনো কঠিন ওয়ার্ড আছে। তোমরা যে কাজটা করবা যে রিটেনের জন্য অবশ্যই যেমন এনকারেজ দিয়ে, এনকারেজ এটা দিয়ে তুমি একটা কি বানাও? সেন্টেন্স মেক করো। এটা সেন্টেন্স মেকিং এর জন্য ইম্পর্টেন্ট হতে পারে। এরপরে মোটামুটি এখানে তোমাদের যেগুলা কঠিন মনে হবে সেগুলা দিয়ে তুমি কি করবা? তুমি একটা একটা করে সেন্টেন্স মেক করবা। ডেডিকেশন দিয়ে আসতে পারে, তোমাদের পারসেভারেন্স দিয়ে আসতে পারে। এই পারসেভারেন্স দিয়ে তোমাদের একটা কি সেন্টেন্স মেকিং আসতে পারে। পারসেভারেন্স দিয়ে মনে একটা আসছিল, ঠিক আছে। আর তোমাদের রিটেনের যে প্রস্তুতি, যারা খ ইউনিটে আছো ঢাবিতে, পুরাটাই এই টেক্সট বুকের উপরে। আমি বলবো কেউ রিটেনের কোনো সাজেশন চাইবা না, এক কথা রিটেন হচ্ছে টেক্সট বুক। যা টেক্সট বুক পারবা না রিটেনে কিন্তু ধরা খাবা, আবার বলে দিচ্ছি। আর তোমরা অনেকেই যে ভাইয়া রিটেনটা টেক্সট বুক থেকে কিভাবে পড়বো বা এমসিকিউটা কিভাবে পড়বো, আমি তোমাদের জন্য বলছিলাম। আচ্ছা, আরেকটা বিষয়, অনেকেই বেসিক এক্স বইটা অর্ডার করেছো, ভাইয়া প্লিজ এটা আমার জন্য দেরি হচ্ছে, আমি আজকে তোমাদের হয়তো বইটা প্রেসে যাবে, 3-4 দিনের ভিতরে তোমরা বইটা পেয়ে যাবা। সো আমি তোমাদেরকে বলছি এটা আমার ফল্ট যে একটু লেট হচ্ছে, যে আমাদের নতুন এডিশনে এই বইটা হচ্ছে যে আসতে একটু সময় লাগবে, বেশি চেঞ্জ হয় নাই, আগের মতোই আছে। জাস্ট হচ্ছে তোমাদের যারা এই বইটা অর্ডার করেছো, অনেক অপেক্ষা করছো, জাস্ট আর অল্প কয়টা দিন অপেক্ষা করো, ঠিক আছে? এটা আমি নিজের কাছ থেকে চেয়ে নিচ্ছি। ওকে, সো আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের সকলের প্রতি শুভকামনা। আর যারা হচ্ছে আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাও তাহলে হচ্ছে আমাদের যে নাম্বার দেওয়া আছে 01810103012 এই নাম্বারে কল দিবা। আচ্ছা ভাই, বইটা কি এখন অর্ডার করা যায়? হ্যাঁ, বইটা এখন অর্ডার করো, যত দ্রুত পারো অর্ডার করে ফেলো, কারণ হচ্ছে এই বইটা তোমার টেক্সট বুকের জন্য এনাফ। টেক্সট বুকের জন্য এই বইটা এনাফ। 01987446460 এই নাম্বারে কল দিয়ে তোমরা হচ্ছে বইটা কালেক্ট করে নিবা। বুঝাইতে পারছি? আচ্ছা, তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সকলের প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি। আর আজকে কাজ সবাই খাতায় লিখো, মর্নিং শোজ দ্য ডে। মর্নিং সবাই লিখো, মর্নিং সবাই খাতায় লিখো আজকের লাইন,
আজকের লাইন লিখো, মর্নিং শোজ দা ডে। তোমার দিনটা কেমন হবে এটা তোমার সকালই বলে দিবে। সো তুমি লিখো আমি অমুক, তোমার নাম লিখো আমি, এরপর তোমার নাম লিখো, সবাই খাতায় লিখো, তোমার নাম লিখো আমি অমুক, লিখো আজকের দিনটা হবে, লিখো আজকের দিনটা হবে আমার অন্য দিনগুলোর চেয়ে সেরা, কারণ অন্য দিনের চেয়ে আমি বেশি পরিশ্রম করব। ওকে, সবাই লিখো, খাতায় লিখো যে আজকের দিন হবে আমার অন্য দিনগুলোর চেয়ে সেরা, কারণ অন্য দিনের চেয়ে আমি বেশি পরিশ্রম করব। লিখছো? লিখছো সবাই? ওকে, তার মানে তুমি আজকে নিজের সাথে কমিটেড যে আজকে অন্য দিনের চেয়ে তুমি বেশি ইফোর্ট দিবা, বেশি পড়বা, বেশি চেষ্টা করবা, বেশিক্ষণ তোমার যে পড়ার মধ্যে যে মনোযোগ সেটা ধরে রাখবা। এবং যেহেতু আজকে একবারে সকাল এবং ফজর নামাজ পড়ে অনেকে ক্লাসে বসেছো, আমি নামাজ পড়ে তোমাদের যারা মুসলমান আছে নামাজ পড়ে পড়তে বসবা, এটা হচ্ছে সবার ফার্স্ট ক্রাইটেরিয়া। অনেকে চিন্তা করো যে নামাজ পড়তে 5-10 মিনিট সময় লাগে, আমি এই সময় পড়ি না। নামাজ বাদ দিয়ে পড়ে কোনো লাভ নেই। যারা অমুসলিম রয়েছে তারাও তোমাদের ধর্মাবলম্বীর যে কাজগুলো আছে সেগুলো করার চেষ্টা করবা, উপাসনা করবা। এটা হচ্ছে তোমাদের সৃষ্টিকর্তা, আমাদের সৃষ্টিকর্তার উপরে একটা অগাধ বিশ্বাস, কারণ উনি চাইলে সবকিছু হবে। সো আশা করি সবাই হচ্ছে সুন্দরভাবে এটা লিখেছ এবং আজকে শুরু করবা। সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সকলের প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।